Sponsored by Nature Pure, Rice Bran Oil and Mustard Oil. 100% natural, 100% healthy. Untold Story of Mamata 41 নম্বর এপিসোডের বক্তা প্রবীর সাংবাদিক তথা প্রাক্তন বিধায়ক শ্রী প্রবীর ঘোষাল। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় 1982 সালের জুন মাসে। প্রয়াত রাজনৈতিক নেতা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তিনি তখন আইএনটিইউসির সভাপতি ছিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন আইএনটিইউসির মহিলা সেলের সম্পাদিকা ছিলেন, রাজ্য সম্পাদিকা ছিলেন। তা আমাকে অফিস থেকে বলা হয় যে এরকম একজন মহিলা রাজ্য সম্পাদিকা আছেন, তার খবর করতে হবে। আইএনটিইউসির খবর হয় না, অথচ আমাদের কাগজের এডিটার, চিফ এডিটার নিজেই আইএনটিইউসির সভাপতি। সেই প্রথম আমি কলকাতা রিপন স্ট্রিটের আইএনটিইউসি অফিসে একদিন দুপুরবেলা যাই, গিয়ে দেখি সিঁড়িতে দোতলায় ওঠার সময় আমি সিঁড়িতে থেমে গেলাম। দেখলাম যে একটা ঘরে নিচে ছোট আলো অন্ধকারের একটা ঘর, সেই ঘরে কয়েকজন মহিলা বসে আছেন, আর একজন একদম রোগা ছিপছিপে চেহারা, ছোটোখাটো চেহারা একজন মহিলা বক্তৃতা দিচ্ছেন। মানে একদম বক্তৃতা, একটা আগুন ঝরানো বক্তৃতা। তখন বামফ্রন্টের বকলমে সিপিএম ক্ষমতায় রয়েছে, তাদের বিরুদ্ধে একদম কামান দাগছে। তো এত বক্তৃতা যে আমি সিঁড়িতে দাঁড়িয়ে পড়েছিলাম। বক্তৃতাটা শেষ হতে উনি জিজ্ঞেস করলেন যে আপনি কাউকে খুঁজছেন? আমি বলছি না, আপনার কি পরিচয়? তো বললো আমার নাম মমতা ব্যানার্জি। আচ্ছা, আপনি এই আইএনটিইউসির কী? বলে আমি এরম রাজ্য একজন সম্পাদিকা। আপনার বক্তৃতাটা খুব আমার দারুণ লাগছিল। তা আপনি তো লোকসভার কাগজ? বলে হ্যাঁ, সুব্রতদার কাগজ জানি তো। আপনার বক্তৃতার যে অংশগুলো খবর হতে পারে সেগুলো লিখবো? বললেন হ্যাঁ। তা আমি খুব আনন্দ, আমি তখন একদম সবে এসব কাজ করছি, শিখছি। তা আমি অফিসে চলে এসে এরকম বললাম, এরকম মমতা ব্যানার্জি বলে একজন নেত্রীর সন্ধান পেলাম, এরকম সম্পাদিকা, খুব ভালো বলে। হ্যাঁ, মুকুল রায়চৌধুরী তখন ছিলেন ওই কাগজের অ্যাক্টিং এডিটার। বলে হ্যাঁ হ্যাঁ, মমতার কথা সুব্রত বলে, ওর খবরটা ভালো করে লেখো। তা ন্যাচারালি সেই খবরটা লিখলাম, এবং পরের দিনে প্রথম পাতায় খবরটা, সিঙ্গেল কলাম খবরটা প্রথম পাতায় বেরিয়েছিল লোকসভার। তার পরের দিনে গিয়েছি আমি প্রদেশ কংগ্রেস অফিসে, সেইখানে ওনার সঙ্গে আমার দেখা হলো, মমতা ব্যানার্জির সঙ্গে। বললেন আজকে তো খবরটা দেখলাম, আপনি ভালো, খুব সুন্দর করে লিখেছেন। এবং আমার যতদূর মনে হয় তার আগে কোনো সংবাদপত্রে ওনার কোনো নাম খবর বেরোয়নি। এরপর 1983 সালে তখন আনন্দগোপাল মুখার্জি প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন, উনি আসানসোলের এমপি ছিলেন। তখন ওই একজন মহিলা কে প্রদেশ কংগ্রেসের সম্পাদক মণ্ডলীতে রাখা হবে, তা বিভিন্ন নাম বেরোচ্ছিল, তাতে মমতার নাম আসছিল। কিন্তু মমতাকে যেহেতু কেউ চেনেন না সেইভাবে, ওর নানা রকমের টাইটেল বেরোচ্ছিল, মমতা ব্যানার্জি, মমতা চ্যাটার্জি, মমতা রায়, মমতা তরফদার, এরকম সব নানা রকম বেরোচ্ছিল। তা আমার এই সাংবাদিকতার জগতের দীক্ষাগুরু হচ্ছেন মিহির গাঙ্গুলি, তারপরে শিক্ষাগুরু হন বরুণ সেনগুপ্ত। তো মিহিরদা জিজ্ঞেস করলেন যে এই মমতার কথা কি তুই বলিস? আইনু হ্যাঁ, এই যার কথা সব ভুলভাল নামের বেরোচ্ছে, টাইটেল বেরোচ্ছে, তার কথাই বলি। তখন মিহিরদা একদিন বিকেলবেলা মিহিরদা আর কৃত্তিবাস ওঝা, রণেন মুখোপাধ্যায় মারা গেছেন, তিনিও খুব একজন নামী সাংবাদিক ছিলেন, এদের দুজনকে নিয়ে আমি আইএনটিইউসি অফিসে গিয়ে পরিচয় করাই যে এই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নানা রকম বেরোচ্ছে, টাইটেল বেরোচ্ছে। তা ওরা সেদিন প্রথম ওনাকে দেখেন, আলাপ পরিচয় হয়। তখন অজিত পাঁজা ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
এবার মিহিরদা ওখানে বললেন, আচ্ছা আপনাকে আমি দেখেছি কিছুদিন আগেই, যখন ওই আলাপ পরিচয়টা হচ্ছে তার কিছুদিন আগেই একটা বড় কংগ্রেসের ধর্মতলা চলো অভিযান ছিল, সেই অভিযানে গুলি চলেছিল, 3 জন মারা গিয়েছিলেন। মিহিরদা বললেন, মিহিরদা তখন যুগান্তরের একটু একজন খুব সিনিয়র রাজনৈতিক সংবাদদাতা, পলিটিক্যাল করেসপন্ডেন্ট। তা উনি তখন বললেন মমতাকে যে আচ্ছা আপনাকে কিন্তু আমি যেদিনকে ওখানে গুলি চলছিল দেখেছি, সব চারিদিকে এর ধোঁয়া, কাঁদানে গ্যাসের ধোঁয়া, আপনি কয়েকজনকে নিয়ে ফ্ল্যাগ ধরে হেঁটে যাচ্ছেন ভবানীপুর ট্রেন থেকে বেরিয়ে, আপনি সেই জন্য? বললেন হ্যাঁ। বলে আপনি বন্দে মাতরম স্লোগান দিচ্ছিলেন, আমার মেয়েগুলো দিচ্ছিল, ওই ধোঁয়ার মধ্যে সত্যি আপনার অসীম সাহস, হ্যাঁ, যে আপনি ওই রকম একটা সিচুয়েশান, তখন সে একটা ওয়ার ফ্রন্ট মতো অবস্থা। তা যাই হোক, সেই দিনে প্রথম হয়। এবং তারপরে আপনারা জানেন যে 1984 সালে লোকসভার নির্বাচন আসে। তখন ভালো সিট বলতে যেগুলো, সেগুলো আগে সব ভালো ভালো যারা ক্যান্ডিডেট তাদের নামে ঠিক হয়ে যায়। এই যেরকম তখন কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্র, এরকম সব ভালো ভালো কেন্দ্রগুলোর ভালো ভালো প্রার্থীদের নাম ঠিক হয়ে যায়। এবার দমদম যাদবপুর যে জায়গাগুলো কোনো দিন জিততে পারবে না, জিতবে না, সেই জায়গাগুলোর প্রার্থী ঠিক হয়। তখন সোমেন মিত্র আর সুব্রত মুখার্জি হচ্ছে দুটো মেইন ফোর্স, কংগ্রেসের যে গোষ্ঠী, দুটো প্রধান গোষ্ঠীর তারা গোষ্ঠীপতি আর কি। সুব্রত মুখোপাধ্যায়, সোমেন মিত্র, তারা তখন ভালো জায়গার সব সিট হয়ে গেছে, এবার খারাপ জায়গায় যারা হারবে তাদের সিটের নাম ঠিক হচ্ছে। তখন যাদবপুর দেয়া হয়েছে সুব্রত মুখার্জিকে। তা উনি তখন সুশোভন বসুর নাম দিচ্ছিলেন, সুশোভন বসু মারা গিয়েছেন, সুশোভন বসুর নাম দিচ্ছিলেন। তখন প্রণব মুখার্জি বলেছে যে তোরা সব ছেলেদের নাম দিচ্ছিস, সেই নাম কংগ্রেস পার্লামেন্টারি বোর্ড স্যাংশন করবে না, কিছু মহিলার নাম দরকার। তখন নিজাম প্যালেসে মিটিংটা হচ্ছিল। এখন মহিলা কে, ওরম একটি মহিলা যাদবপুরের মতন ওইরকম জায়গায় লড়তে যাবে, ওখানে সিপিএম সব মেরে ধরে সব কেড়ে নেয়, এই করে, অমুক করে, তমুক করে। তখন মিহিরদা বলে, তোমার তো ওই মমতা বলে মেয়েটা আছে। হ্যাঁ মমতার কী যেন টাইটেল, তখন টাইটেলটা কেউ বলতে পারছেন না, নামটা যাদবপুরের জন্য মমতার লেখা হলো সুশোভন বসু। তখন তো আর মোবাইল ফোনের যুগ ছিল না, সুশোভন বসু চারিদিক থেকে ফোন টোন করে খবর নিয়ে বললেন ওর টাইটেল হচ্ছে ব্যানার্জি, নাম গেল দিল্লিতে। তারপর সবটা তো ইতিহাস। জায়ান্ট কিলার হয়ে গেলেন মমতা ব্যানার্জি যাদবপুরে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে এমপি হলেন। আর সম্ভবত 1984 সালে 23শে ডিসেম্বর ভোট হয়েছিল লোকসভার নির্বাচন, যে নির্বাচনে 42টা, এ রাজ্যের 42টা আসনের মধ্যে 16টা কংগ্রেস জিতেছিল এবং একটা বড় ধাক্কা বামফ্রন্ট সিপিএম খেয়েছিল। কিন্তু তার মধ্যে মমতা ব্যানার্জি যে ব্যতিক্রমী, সেটা উনি অচিরেই প্রমাণ করে দিলেন। এই 16 জনের মধ্যে অনেকেই তো হয়েছিলেন এমপি, তাদের কজনের নাম লোকে মনে রেখেছে, মনে রাখেনি। তার কারণ হচ্ছে তারা রাজনীতিতে কোনো দাগ কাটতে পারেননি। সবে নির্বাচন হয়েছে, উনি জিতেছেন ফেব্রুয়ারি মাস, ফার্স্ট উইক, মানে ডিসেম্বরে ভোট হয়েছে, এটা জানুয়ারি 85 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস। আমি কাগজে আমাদের কাগজে একটা স্মারকলিপির জমা দিয়েছে সাউথ 24 পরগনা কোনো একজন এসপি, ডিএম, বিডিও, এসডিও কোনো অফিসে, তারা একটা কপি দিয়ে গেছে। তা সেই কপিতে দেখছি যে একটা জায়গায় লেখা আছে যে সব দাবি তারা করেছে, মূল দাবিটা হচ্ছে সিপিএমের সন্ত্রাস এবং সেখানে সব অভিযুক্তদের অ্যারেস্ট করতে হবে। খুন কারাপি চলছে গোটা দক্ষিণ 24 পরগনা জুড়ে। তার মধ্যে একটা জায়গার নাম এবং একজনের নাম রয়েছে টেকমাজা বলে একটা গ্রাম, সেটা মগরাহাটের নেত্রা অঞ্চল, মগরাহাট কনস্টিটিউয়েন্সি নেত্রা অঞ্চল, যে সেখানে একজন কংগ্রেস কর্মীকে হত্যা করে তার মুন্ডু নিয়ে ফুটবল খেলা হয়েছে, এটা লেখা রয়েছে। এখন এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি যে এটা নিয়ে তো কেউ কিছু বলেনি, কোনো কাগজেও সেরকমভাবে বেরোয়নি, কিছু না। যারা স্মারকলিপি দিয়ে গেছে আমার বর্তমান অফিসে, তারা তখন বেরিয়ে চলে গেছে। আমি তাদেরকে একজনকে চিনি। পরের দিন তার ফোন নম্বর জোগাড় করে ল্যান্ড ফোনে ফোন করে বললাম, তার নাম গোপাল কৃষ্ণ দে, তাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে আচ্ছা গোপালদা, এরকম ঘটনা ঘটেছে সত্যি করে? বললো হ্যাঁ। কী বলছেন?
কে মারা গেছে তার নাম বলল, এসব আমি নোট করলাম। পরের দিন প্রদেশ কংগ্রেস অফিসে গেলাম। তাবড় নেতা যারা প্রদেশ কংগ্রেস আলো করে বিকেলবেলা বসে থাকেন, প্রেসের সামনে রোজ আসেন, বিবৃতি দেন, সাংবাদিক বৈঠক করেন, তাদেরকে ধরলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন? হ্যাঁ শুনেছি। কেউ বললো না শুনিনি, সব ফালতু ব্যাপার। আমি তাদেরকে ইনফর্ম করে বোঝাবার চেষ্টা করছি, যদি আপনারা বা আপনি যদি ওখানে যান তাহলে আমি আপনাদের সঙ্গে যাব। কেউ কোনো কনভিন্স হলেন না। আমি সিঁড়ি দিয়ে নেমে আসছি, মমতা ব্যানার্জি উঠছেন সিঁড়ি দিয়ে। আমি বললাম, ভোটে জেতার পরে মনে হচ্ছে তারপরে প্রথম দেখা হলো, দিদি ভালো আছেন? বললো হ্যাঁ। তা আমি বললাম, আমিও তখন জানি না ওই জায়গাটা কিন্তু যাদবপুর পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির মধ্যেই। আমি বললাম এরকম একটা ঘটনা, এইরকম এলাকা গ্রাম দিদি শুনেছেন? বললো আমি শুনেছি। আমি বললাম যে ওখানে যাবেন, চলুন কালকেই চলুন। একটা ঢকঢকা অ্যাম্বাসাডার, একজন সিকিউরিটি উনি আছেন, আমি আর আমার সঙ্গে একজন ফটোগ্রাফার আছে। সে অত্যন্ত দুর্গম অঞ্চল, নেত্রা টেকপাঁজা অত্যন্ত দুর্গম অঞ্চল, এবং গাড়ি থেকে যেখানে অবধি গাড়ি যায় বললো টেকপাঁজা এখান থেকে 4 কিলোমিটার হাঁটতে হবে। তাই আমি বললাম এতটা হেঁটে যেতে পারবেন? কেন যেতে পারবেন, চলুন বলে দিদি হাঁটতে আরম্ভ করে দিলেন। আমি দেখছি যে নিউলি ইলেক্টেড এমপি, লোকজন দেখছেন কিন্তু একটা আতঙ্কের মধ্যে, জানলা থেকে উঁকি মেরে দরজাটা বন্ধ করে দিচ্ছে। আমরা হাঁটছি, দু একটা লোক যাদের জিজ্ঞেস করছি তারা ভয়ে কিছু কথাই বলতে চাইছেন না। মানে গ্রামের নাম, এই যে রাস্তাটা দিয়ে যাব, এই রাস্তাটা এই রাস্তা দিয়ে গেলে টেকপাঁজা গ্রামে পৌঁছবো, বলতেই চাইছে না, এত ভীত সন্ত্রস্ত। তার মধ্যে একজন বললেন, এসব ডাকাতদের জায়গা, এখানে এসছেন কেন? তখন কিন্তু এই মমতা ব্যানার্জিকে হয়তো তারা ভোট দিয়েছে, তিনি প্রার্থী ছিলেন জানে, কিন্তু এই যে মমতা ব্যানার্জি সেটা তারা উপলব্ধি করতে পারছেন না, ভাবতে পারছেন না। আমরা যখন গিয়ে পৌঁছালাম, যা ঘটনা শুনেছি তার চেয়েও ভয়ঙ্কর দেখলাম। যে মারা গিয়েছিলেন এই মুহূর্তে তার নামটা আমার মনে আসছে না, কিন্তু যে ভদ্রমহিলা তার স্ত্রী, তিনি গ্যাং রেপড হয়েছেন, রকেয়া বিবি তার নাম, গ্যাং রেপড হয়েছেন, এবং একটা এর তলায়, একটা বড় অসৎ গাছ বা বট গাছের তলায় ক্যাম্প মতন করে একটা ওপরে একটা ছাউনি মতন দিয়ে, সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস মানে শীতকাল, একটা ছাউনি মতন নিয়ে 2-4 জন তার ছেলে মেয়ে নিয়ে ওই এর তলায় বসে আছেন। যে কী ব্যাপার না, আমার বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে, আমাকে রেপ করেছে 7-8 জন মিলে, ভয়ঙ্কর ঘটনা। তা উনি দিদি 500 টাকা দিলেন আর কথা ফথা বললেন, তার ছবি টবি হলো। এবং এইটা আমার মনে হয় উনি এমপি হওয়ার পর প্রথম বড় ব্রেক। এই খবরটা রিয়াকশান হয়েছিল, তখন ওই লিগাল এইড সেল তারা খুব অ্যাক্টিভ ছিল, তারা কেস ফেস করেছিল, এসডিপিও ট্রান্সফার হয়েছিলেন, ওসি সাসপেন্ড হয়েছিলেন, এই রকম পর্যায়ে ব্যাপারটা গিয়েছিল। এবং ওই খবরটা ওইভাবে বর্তমানে বেরোনোর পর অন্যান্য সংবাদপত্র তাকে ফলো আপ করেছিল, এই হয়েছিল। কিন্তু লাইমলাইটে প্রথম পাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ভোটের সময় প্রচারে বেরোতে পারে, কিন্তু ঘটনাকে ধরে যে মমতা ব্যানার্জি ওরা দুর্গম গ্রামে 4 কিলোমিটার হেঁটে গিয়ে পৌঁছেছেন করেছেন, সেটা কিন্তু ফার্স্ট নিউজ ব্রেক বলা যায়। তারপর তো ওই আবার আগে যেটা বলেছে সবই ইতিহাস। তারপর আমাকে তখন দিল্লিতেও রিপোর্টিংয়ে গিয়ে যেতে হতো, থাকতে হতো, আবার এখানেও আসতাম। তারপর থেকে যত ইভেন্ট হয়েছে দেখেছি, দিল্লিতে আস্তে আস্তে দেখলাম কি দ্রুত, মানে দিল্লির যারা এমপি, দিল্লির যারা মন্ত্রী, তারা কি দ্রুত মমতাকে চিনতে শুরু করলেন। মানে এই যে বললাম না 16 জন এমপি গেছেন, কিন্তু তাদের কোনো পরিচিতি সেইভাবে হয়নি। কিন্তু মমতা ব্যানার্জি যাচ্ছেন যেখানে ইচ্ছা, যার সঙ্গে ইচ্ছা, যে মন্ত্রীর সঙ্গে ইচ্ছা দেখা করছেন। কারণ ওনার কিন্তু এই দেখা করাটার উদ্দেশ্য হচ্ছে এলাকার কিছু উন্নয়নের কাজ করা যায় কিনা।
মানে ইতিমধ্যেই কিন্তু তিনি নিজেকে তৈরি করে ফেলেছেন এবং রাজীব গান্ধী তখন প্রাইম মিনিস্টার, তার নজরে এসে গেছে। প্রথম আর একটা ঘটনা উনি ঘটিয়েছিলেন, একটা ঋণ মেলা স্কিম করেছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার, রাজীব গান্ধীর উদ্যোগে এই স্কিমটা হয়েছিল। এমপিরা তাদের কনস্টিটিউয়েন্সিতে করবে, ঋণ মেলা করবে, সেখানে এসে তারা ফর্ম ফিল আপ করবে, তাদেরকে বেকার যারা যুবক যুবতী তাদেরকে বিভিন্ন স্মল স্কেল ইন্ডাস্ট্রি করার জন্যে বিভিন্ন ব্যাংক ঋণ দেবে। তারপরে তাদের অনেক রেকমেন্ডেশন আছে। সেইটা উনি কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম করবার চেষ্টা করেছিলেন নিজের কনস্টিটিউয়েন্সিতে। প্রথমবার এই দিকে কোথাও যাদবপুরের এই দিকে কোথাও হচ্ছিল, সিপিএম হামলা করে সেই ক্যাম্প ভেস্তে দিয়েছিল। তারপরে উনি সেই ক্যাম্প করেছিলেন খিদিরপুরে, ভয়ঙ্কর হামলা হাঙ্গামা হয়েছিল। জনার্দন পূজারী তখন অর্থমন্ত্রী বা অর্থ প্রতিমন্ত্রী এরকম কিছু হবেন, তিনি এসেছিলেন এবং তিনি গিয়ে রিপোর্ট করেছিলেন যে যা ভিড় উনি দেখেছিলেন পশ্চিমবঙ্গে তখন কংগ্রেস তো প্রধান বিরোধী দল, কোনো কংগ্রেসের কোনো নেতার তখন কোনো সভা সমিতিতে এত ভিড়ের কোনো ব্যাপার নেই। উনি দিল্লিতে গিয়ে রিপোর্ট করেছিলেন যে মমতা ব্যানার্জি নট অনলি এ জায়ান্ট কিলার, সি ইজ নাও মোস্ট পপুলার পলিটিশিয়ান ইন ওয়েস্ট বেঙ্গল। তিনি রাজীব গান্ধীকে রিপোর্ট করেছিলেন। তার কিছুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হন। দিল্লিতে ওর সাধারণ সম্পাদকের আলাদা অফিস হয়, মানে অফিসের মধ্যেই আলাদা ঘর চেম্বার হয়। আনন্দ শর্মা তখন সভাপতি হয়েছিল। আমি দেখতাম যে ওকে যে বাঘিনী বলা হয়, অগ্নিকন্যা বলা হয়, ও তখন থেকে মানে আনন্দ শর্মা ফর্মা যেই দিদিমণি ঢুকতেন অফিসে, আনন্দ শর্মা ফর্মা সব তটস্থ হয়ে যেতেন যে মানে মমতা ব্যানার্জি, এটা মমতা ব্যানার্জি। তো এইরকম ওর কত গল্প যে আছে। আমরা বহু রান্না মমতা ব্যানার্জির হাতের খেয়েছি, নিরামিষ আমিষ মিলিয়ে। অসাধারণ রান্না করতে পারতেন বরাবর, আর নিজে কম খেতেন। এখনও তাই, এখনও আমার মনে হয় যে ওনার শারীরিক এবং মানসিক যে শক্তি, তার একটা বড় কারণ হচ্ছে স্বাস্থ্য। উনি নিজে স্বাস্থ্য সচেতন, বরাবর কম খেতেন আর ব্যায়াম করার চেষ্টা করতেন, যেটা এখনও নিয়মিত করেন। মানে সেটা নিয়ে আমাদের হতো, এই যে পাহাড় অঞ্চলে গেলে, সফরে গেলেন পাহাড় অঞ্চলে হাঁটা, সেটা সকলের হয়তো পারতেন না, তাদের মুখ চুপ করতেন। একবার সুব্রত মুখোপাধ্যায় দার্জিলিংয়ে গিয়ে অসুস্থই হয়ে পড়লেন, ওই মহাকাল মন্দিরে যাওয়ার যে সিঁড়ি ভেঙে সুব্রতদা অসুস্থ হয়ে পড়েছিলেন। তো যাই হোক, তা এরকম মানে ওর ব্যক্তিগত জীবনে নিজের শাক আহ্লাদ কিছু নেই। ও কিন্তু মানুষকে নিয়ে থাকবো, হই হই করবো, এ করবো সে করবো, এটা খুব সকলকে খাওয়াবো, নিজে হাতে দিল্লির বাড়িতে সব পরিবেশন করে খাওয়াতেন। এই আমরা গেলাম আদবানিজির বাড়িতে, বোধহয় যখন এই এনডিএ প্রথমবার উনি এনডিএর হয়ে এখানে জিতে গেলেন দিল্লিতে, এখানে ফেলু মোদকের মিষ্টি টিষ্টি নিয়ে ওনার বাড়িতে। আদবানিজির স্ত্রী কমলাজি খুব ভালোবাসতেন মমতাকে। মমতা দলমত নির্বিশেষে, মানে আমি দেখেছি দিল্লিতে যে মমতার একটা অদ্ভুত অ্যাকসেপ্টেন্স। সে মানে রাজনৈতিক নেতা, হেমা মালিনীর মতো ফিল্ম স্টার। আমাকে জিজ্ঞেস করেছিলেন হেমা মালিনী, ওর বাড়িতে এসেছিলেন, ফুল দিয়ে কনগ্র্যাচুলেট করে গেলেন, নতুন ইলেকশানে জিতেছেন। তারপরে যখন ওকে তুলে দিতে যাচ্ছেন গাড়িতে, তারপরে জিজ্ঞেস করলেন যে উনি কি সবসময় এই ড্রেসে আর এই হাওয়াই চটি পরে থাকেন? তাই হ্যাঁ, আমরা যতদিন দেখছি তাই। আবার যখন 1991 সালে মন্ত্রী হলেন, নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় তো উনি ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী হয়েছিলেন, তখন একটা মজার ঘটনা ঘটেছে। উনি রাজীব গান্ধী মারা গেছেন, সোনিয়া গান্ধীর বাড়িতে বসে আছেন, তখন মোবাইল ফোন নেই, প্রাইম মিনিস্টারের অফিস থেকে তাকে খুঁজছে, মন্ত্রী হিসাবে তাকে ডাকা হবে, শপথ নেওয়ানো হবে। এবার তিনি রয়েছেন ওর সোনিয়া গান্ধীর বাড়িতে, ওনার গাড়িতে আমরা বাইরে বসে আছি। রতন মুখার্জি ভীষণ বিশ্বস্ত ওনার সঙ্গী, অফিসিয়ালিও নানা রকম পদ বিভিন্ন সময় পেয়েছেন। তো করলেন, এসে খবর দিলেন যে এরম প্রাইম মিনিস্টার হাউস থেকে খুঁজছে। তখন মমতা ভেতরে রয়েছে, 10 নম্বর
জনপদ রোডের ভেতরে রয়েছে। তারপরে উনি বেরিয়ে এলেন, যেই শুনলেন যে বলে আমি মন্ত্রী এসব হব না, স্ট্রেট দাঁড়িয়ে বললেন যে আমরা ছিলাম, আমরা মানে আমি ছিলাম, রতনদা ছিলেন, আর কেউ ছিলেন কিনা আমার মনে নেই, আমি মন্ত্রী কিছুতেই হব না। আমি শুনুন, আপনাকে প্রাইম মিনিস্টার তো ডাকছেন, মানে আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, আপনার উচিত হচ্ছে একবার গিয়ে আপনার টেলিফোনটা ধরা। এসব অনেক বুঝিয়ে সুঝিয়ে তখন 96 নর্থ অ্যাভিনিউ ছিল ওনার থাকার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে এলাম। তো উনি ফোন করলেন, তখন সঙ্গে সঙ্গে লাইন প্রাইম মিনিস্টারকে দিলেন। প্রাইম মিনিস্টার ফোন ধরলেন, ধরে বললেন যে এরম আপনাকে কালকে সকালে শপথ নিতে হবে। তখন সন্ধ্যে রাত্রির হয়ে গেছে। আচ্ছা, এবার মজাটা হচ্ছে ওনার সম্বল হচ্ছে দুটো শাড়ি, তার মধ্যে একটা শাড়ি উনি পরে ভিজিয়ে দিয়েছেন অলরেডি, একটা শাড়ি পরে আছে। এটা ছুতো করলেন, আচ্ছা তাহলে আমি এই শাড়ি পরে কী করে, আমার ছেড়ে দিন, আমি এসব মন্ত্রিত্ব এসবের মধ্যে নেই ফেই। তখন তো টিভি চ্যানেলও এত ছিল না, ওই ডিডি চ্যানেলে হয়তো একটুখানি ছবিতে লোকে দেখে থাকতে পারে যে মমতা ব্যানার্জি একটা কালার শাড়ি পরেছিলেন। সেই শাড়িটা দিল্লির প্রয়াত সাংবাদিক শ্যামল চক্রবর্তীর স্ত্রীর শাড়ি, শ্যামলকে কন্যার মতন ভালোবাসতেন, সেইটা ছিল কালার্ড শাড়ি। এবং জীবনে একদিনই ওনাকে যারা দেখেছেন এতদিন, একদিনই কালার শাড়ি পরতে দেখেছে, সেই দিন কালার শাড়ি পরে শপথ নিয়েছেন। তাই তো অনেকে ঘাবড়ে গিয়েছিল যে মমতা ব্যানার্জির কি তাহলে মাথা ঘুরে গেল, মন্ত্রী হয়েছে এনারা এরম রংচঙের শাড়ি পরেছেন, মাথা ঘুরাতে কিন্তু মন্ত্রী হতে চাইছিলেন না, সেটা কাগজে বেরিয়েছিল, কিছুতেই রাজি হচ্ছেন না। এই একদিন একটা শাড়ির গল্প বললাম যে উনি এ শাড়ি পরেছিলেন, একটা কালার শাড়ি। এরা ওরও অনেক সব গল্প আছে। দিদিমণি কথাটা সোমেন মিত্র প্রথম ডাকতেন দিদিমণি বলে, না সরি দিদিমণি বলতেন মিহির গাঙ্গুলি, আর সোমেন মিত্র বলেছিলেন দিদি ভাই। দিদিমণি কথাটা দিদি থেকে দিদিমণি হয়েছিল মিহির গাঙ্গুলি যখন সাংবাদিক বৈঠক, ও দিদিমণি বলে কথা বলতে, এই চলতে চলতে দিদিমণি কথা হয়ে গেল। ভীষণ জেদি, ভীষণ রাগী, হ্যাঁ, আবার ওর জেদ, হ্যাঁ ওই তো বললাম ভীষণ জেদি, ভীষণ রাগী, এক্ষুনি আবার সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। আজকে যার ওপরে জেদ করে আছেন, কালকে তার উপরে জেদ করে থাকবেন, এর কোনো গ্যারেন্টি নেই। আবার আজকে যাকে খুব স্নেহ করছেন, ভালোবাসছেন, তাকে কালকে স্নেহ করবেন, ভালোবাসবেন, এমন একটা কিছু শুনবেন একবারে সঙ্গে সঙ্গে দূরে ছুঁড়ে ফেলে দেবে। এবং ওর সঙ্গে মানে অনেক এরমভাবে অনেক ট্যুরে, অনেক দিনে, অনেক এতে গল্প করা, সব ট্যুরে গিয়ে তারপরে তো ও কীরকম লেডি, ও যে মমতা ব্যানার্জি হয়েছে, যে অগ্নিকন্যার নাম হয়েছে, একটা জনসংযোগ যাত্রা, গোটা বেলপাহাড়ি থেকে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল নর্থ বেঙ্গলে, সে বহুদিন ধরে সেই যাত্রা হয়েছিল। তা ও মানে এই যাত্রার শুরুতে বেলপাহাড়ি, যেদিনকে যাত্রা শুরু হলো তার পরের দিন সম্ভবত মারগ্রাম বলে একটা জায়গা, বেলপাহাড়ি হচ্ছে তখন অবিভক্ত মেদিনীপুরে ঝাড়গ্রামের একটা প্রত্যন্ত এলাকা। আরেকবার এরকম হয়েছিল আমাদের এই হুগলি জেলার আরামবাগ দিয়ে উনি বাঁকুড়ায় ঢুকছিলেন, বাঁকুড়া তো তখন ভয়ঙ্কর অত্যাচার, মানে আরামবাগের বর্ডার ওটা। তা ওইটা করেছে কি, ও অসীমা পাত্র মন্ত্রী হয়েছিলেন, ওকে খুব স্নেহ করতেন, ওর বাবাকে খুব শ্রদ্ধা করতেন, বাবা খুন হয়েছিলেন কাশীনাথ পাত্র। তা ও অসীমাকে বলল উনি তো ওই কালো চাদর ছিল পেটেন, উনি কালো চাদর সবসময় ইউজ করতেন, শীতের চাদর। তা ওই কালো চাদর, তুই একটা কালো চাদর নিবি, আর আমার রঙের মধ্যে একটা সাদা টাইপের শাড়ি পরবি, পরে তুই থাকবি কাছাকাছি। ও গাড়ি থেকে নেমে বেরিয়ে গেছে, আর গাড়িতে বসে আছে ওই কালো চাদর চাপা দিয়ে হচ্ছে অসীমা। পুলিশ জানে যে গাড়িতেই মমতা ব্যানার্জি বসে আছে, গাড়ি পাহারা দিচ্ছে পুলিশ। মমতা ওই উপদ্রুত গ্রামটা ঘুরে চলে এল। মাকে ভীষণ, মানে মা ছিল ওর ফিলোসফার ফ্রেন্ড কাম গাইড, আর মা অত্যন্ত রাজনৈতিক সচেতন মহিলা ছিলেন। মানে আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করতাম, ওনার যে সমস্ত অ্যাসেসমেন্ট, হ্যাঁ, চিন্তাই করতে পারবে না। ওর একটা সংস্কার ছিল, যখন বাড়ি থেকে কোনো ট্যুরে বেরোতেন, মা ওই কালীঘাটের বাড়ির ওই বারান্দাটায়, চালের নিচের বারান্দাটাতে দাঁড়াবেন, ও 10 টাকা মাসিমার হাতে দেবেন, একটা সংস্কার ছিল।
যে মাকে হাত খরচা নাকি ওইটা দিল। এইটা ওর সংস্কারটা এমন ছিল, কয়েকবার ঘটনা ঘটেছে, সেগুলো দুর্ঘটনাই বলবো, ওরা ফায়ার করে দিয়েছে বা কিছু করেছে, কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। এসে বলেছে জানেন তো কবিতা, মাকে না বেরোবার সময় পাইনি, আর টাকাও আমি করতে পারিনি, দিতে পারিনি, তাই জন্যই আমার এই ঘটনাটা করলো। সংস্কারটা এইরকম জায়গায় ছিল। আর খুব পাঞ্চুয়াল, মানে ওই টাইম যেটা বলবে সেই টাইমে যদি কেউ না এসে পৌঁছয়, সে আর যে ও ট্যুরে যেতে পারবে না। সে যেই হোক তাকে ফেলে রেখে দিয়ে চলে এসে, মন্ত্রী হোক, সাংবাদিক হোক, যেই হোক। এরকম বহু ট্যুরে দেখেছি যে এরকম, মানে ও ঘটনার শেষ নেই। আমরা সবাই মিলে জয়পুরে কোনো পার্টির প্রোগ্রামে গেছি, ফিরছি, আমরা একটা জায়গায় চা খেতে করেছিলাম। তো তখন যার বললেন যার টয়লেট যাওয়া ফাওয়া সব করে নিন, আর আমরা থামবো না, সোজা দিল্লি চলে যাব। তো অদীপ যা তখন টয়লেট করেননি। গাড়িটা কিছুক্ষণ চলার পরে জিপে করে গিয়েছিলাম আমরা, তখন উনি দিল্লিতে এর জিপ পেতেন ইউথ কংগ্রেসে। তার অদীপটা বলেছে আমাদের টয়লেটে যেতে হবে, পেতে হবে। তখন তো বললাম আচ্ছা ঠিক আছে। গাড়িটা থেমেছে, সন্ধে হয়ে গেছে, জঙ্গলের ধারে ও নেমেছে, হচ্ছে ও যেরকম যায়নি, গাড়িটা স্টার্ট করে অদীপদাকে ফেলে রেখে পালিয়ে এসছে। এরকম ওর নিজকে বুদ্ধি, লোকের পিছনে লাগা, সেসব নানা রকম অনেক এরকম ঘটনার আমরা সাক্ষী। কিন্তু ওর লাইফস্টাইলটা চেঞ্জ হয়নি। মানে এই যে ওকে অপোজিশনরা প্রথমে ওর পিছনে লাগার জন্য বলতো নাটক, ওর সত্যিকারের ওর শোয়ার খাট থেকে, তখন ও রেলমন্ত্রী, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী চমকে গিয়েছিল। ঘরেতে ঢুকতে পারেনি, কারণ ঘরের দরজাটা এত ছোট, মমতার যেটা বেডরুম, উনি ঢুকতে পারেনি, অত বড় চেহারা নিয়ে ঢুকতে পারেনি। এবং রীতিমতো বিস্ময়ের সঙ্গে হিন্দিতে জিজ্ঞেস করছে, এইটা তোমার ঘর, এইটা শোয়ার খাট? মানে দেশের রেলমন্ত্রীর খাটের সাইজটা হচ্ছে ট্রেনের একটা বাঙ্কের মতো। এবং উনি রেলমন্ত্রী থাকাকালে রেলের মন্ত্রীর মিনিমাম যেটা এনজয় করেন সেটা হচ্ছে একটা রেলের কোচ, রেলের বিভিন্ন স্ট্যাচারের, মানে ক্যাবিনেট মিনিস্টারের স্ট্যাচারের একটা ওই স্যালুন আছে, স্পেশাল কোচ, প্রতিমন্ত্রীর আছে, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের আছে, মেম্বারদের আছে, ডিআরএমদের পর্যন্ত আছে স্ট্যাটাস অনুযায়ী। তা সেটা আমি ঘুরে উঠে দেখেছিলাম, কিন্তু সেইটাও বিলাসিতা বলে কোনো দিন ওটা চড়েননি। রেলমন্ত্রী ছিলেন কিন্তু চড়েননি। দুটো রেলের বাজেট উনি পেশ করেছিলেন, কিন্তু এইসব করেন। মানে রেলমন্ত্রী থাকাকালীনও আমি দিল্লিতে গিয়েছি, আমার সাংবাদিকতার কাজে থেকেছি, রেল মন্ত্রকে গেছি, দেখেছি যে ওই হাওয়াই চটি, এই 8 পৌড়ে শাড়ি, কাঁধে ঝোলা ব্যাগ, এই নিয়ে জীবন কাটিয়ে দিল। মানসিকতার কোটা আমি পরিবর্তন এখনও আমি দেখতে পাই। এবং অন্তত 100 থেকে 150 সাংবাদিকের স্ত্রীর নাম জানে, মা বাবারও নাম অনেকের জানে, একদম কম্পিউটারের মতো। আমার সঙ্গে আজকে দেখা হলো, আমার বিধানসভার নির্বাচনের লাস্ট দেখা হয়েছিল, সামনাসামনি ফিজিক্যালি দেখা হয়েছিল 23শে ডিসেম্বর 2019। আজকে হচ্ছে 2022-এর 27শে জুলাই। আমার দেখা হতে, কেমন আছেন, একজন বন্ধুর কথা, তার সাথে দেখা হলো, আমার বইয়ের নাম ধরে জিজ্ঞেস করলেন কেমন আছো। পশ্চিমবঙ্গে এই পর্যায়ে যে পলিটিশিয়ানরা পৌঁছেছে, তাদের কাছে এটা কল্পনাই করা যায়। আমি ওর মধ্যে কিছু বিরাট পরিবর্তন এখনও কিছু আমি লক্ষ্য করি না, দেখি না। এবং এখনও ও মুক্ত মনের মানুষ হিসেবেই আছে, মানে যখন যেটা মনে হয় সেটাই করেন, এরকমই আছে। আমি ওর মধ্যে কোনো পরিবর্তন এখনও পর্যন্ত দেখছি না। এবং শারীরিক শক্তির সঙ্গে মানসিক শক্তি, কম খাওয়া আর শরীরকে ব্যায়ামের মধ্যে দিয়ে ব্যালেন্স রাখা। বয়স বাড়ছে সেটা উনি মানেন, কিন্তু ওই যে খাওয়াটা ফ্রম দ্য বিগিনিং জবে থেকে দেখছি এত কন্ট্রোল, আর তার সঙ্গে এক্সারসাইজ, হাঁটা, মারাত্মক শিক্ষণীয় যে কোনো মানুষের। যে শরীরচর্চা হইচই না করে কীভাবে করে শরীরকে ঠিক রাখা যায়। মুড়ি হচ্ছে সবচেয়ে ওর প্রিয় খাবার, সবচেয়ে প্রিয় খাবার মুড়ি। ও মুড়ি দিলেও সারাদিনে ওইটা খেয়েই থাকতে পারে। এখন একটু ওই স্যালাড,
টক দই এসব খান দুপুরবেলা, হেভি এই করেন না, ডিম খেতে ভালোবাসেন, একবেলা ভাত খান, আর এই সব একটু স্যালাড ফ্যালাড খান পান, শরীরের দিকে বিরাট। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।